আমাদের ফিজিক্সের সবচেয়ে পরিচিত ইকুয়েশন কি? হ্যাঁ, ভেরি গুড। E ইকুয়াল টু mc স্কোয়ার। ফিজিক্স যে জানে না, ফিজিক্স যে বোঝে না, সে ওই ইকুয়েশন বোঝে, তাই না? এই ইকুয়েশনের মানে কজন বোঝে, এটাই প্রশ্ন। আজকে আমরা এই ইকুয়েশনের মানে বুঝবো। তো তার আগে আচ্ছা, তো যেটা ভাবার জায়গা এটা মিটাই। প্রশ্ন হলো 1 গ্রাম ভর মানে 9 এর পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জুল। আর এখানে 9 এর পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জুল। 1 গ্রাম ভর মানে এত জুল শক্তি, আর 1 কেজি ভর মানে এত জুল শক্তি, কথাটার মানে কি? তার আগে একটা অন্য জিনিস জিজ্ঞাসা করি। 1 জুল শক্তি, তার ফিলিংস কি আছে তোদের কাছে? 1 জুল শক্তি জিনিসটা কি, এটা ভাব। এটা ভেবে এটা যদি ভাবতে পারিস, তাহলে এই শক্তিটা কতখানি শক্তি তার ফিলিংস হবে। তারপরে তুই বুঝতে পারবি যে 1 গ্রাম ভরটা এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছে, বা 1 কেজি ভরটা এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছে। আগে তোকে ফিল করতে হবে 1 জুল জিনিসটা কি। না শোন, টাকা হিটারের ওয়াটেজ কত? সবাইতে হিটার আছে তো? আরে হিটার বুঝিস তো, হিটার দেখে তাপ বেরোয়। ধর 1000 ওয়াটের একটা হিটার, 1000 ওয়াটের একটা হিটার, তার মানে প্রতি সেকেন্ডে যে তাপটা দিতে পারবে সেটা হলো 1000 জুল। গিজার আছে, গিজার, সবাইতে গিজার আছে না? গিজার আছে তো, জল গরম করে স্নান করার সময়। তো গিজারের ওয়াটেজ কত হয়? 1500 ওয়াট, 2000 ওয়াট। তাহলে জল গরম করার জন্য পার সেকেন্ডে ওখানে যে পরিমাণ এনার্জি যাচ্ছে সেটা হলো, যদি 1500 ওয়াট হয় প্রতি সেকেন্ডে 1500 জুল, 2000 ওয়াট হলে প্রতি সেকেন্ডে 2000 জুল। ঠিক আছে? তাহলে এই শক্তিটা কতটা সেটা যদি হিসাব করতে হয়, আমি কি করব, 9 × 10⁻13 ডিভাইডেড বাই 2000 করলাম। ধর 2000 ওয়াটের কোনো একটা ইনস্ট্রুমেন্ট চলছে, ঠিক আছে? তাহলে সে কতক্ষণে এই শক্তিটা উৎপাদন করতে পারবে? ঠিক আছে, যেটা উত্তর বেরোলো 4.5 × 10⁻10 সেকেন্ড। ডিভাইড করলাম 86,400 দিয়ে, উত্তর বেরোলো যত। টাকায় ডিভাইড করলাম 365 দিয়ে, উত্তর বেরোলো 1426.94। 1426.94 মানে 2000 জুল পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে 2000 জুল তাপশক্তি সরবরাহ করে কোনো মেশিন যদি চালানো শুরু করি, তাহলে প্রায় 1427 বছর ধরে কন্টিনিউয়াসলি চললে 1427 বছর ধরে কন্টিনিউয়াসলি চললে তখন যে শক্তিটা রিলিজ হলো সেই যন্ত্রটা থেকে, সেটা হলো এই পরিমাণ শক্তি। ঠিক আছে? আর অবভিয়াসলি পাশে 2টা শূন্য লাগিয়ে, পাশে 3টা শূন্য লাগিয়ে দে, তাহলে যে শক্তিটা রিলিজ হবে মানে সেটা হলো 1 কেজি ভর। মানে সেটা হলো 1 কেজি ভর, সেটা হলো এই পরিমাণ ভর। সেটা কি পরে বলছি, ভরের জায়গাটা আসছি না এখন, ভরের জায়গাটা পরে আসছি। আগে এইটুকুটা ফিল কর, এইটুকুটা ফিল করাটা একটা বিশাল বড় ব্যাপার। 1427 বছর ধরে 2000 ওয়াটের একটা হিটার যদি জ্বালানো থাকে, তাহলে যে হিটটা বেরিয়ে আসলো সেই হিটটা কালেকশন করলে আমরা এই পরিমাণ এনার্জি পাবো। ঠিক আছে? এবার
এটাও কিন্তু ভাবনা চিন্তার বাইরে বেরিয়ে গেল, তাই তো? তাহলে একটু ভাবনা চিন্তার মতো নিয়ে আসি দরজাটা লাগাতে। আচ্ছা, তাহলে ব্যাপারটা একটু বাস্তবে নিয়ে আসি। বাস্তবে যদি নিয়ে আসা যায় তাহলে এভাবে ভাবতে পারিস, 1427টি 2000 ওয়াট এর হিটার 1 বছর টানা জ্বালালে যে শক্তিটা পাওয়া যাবে সেটা এটা তো বাস্তব, এটা করা যাবে। 1427টা হিটার টানা 1 বছর ধরে চালাতে হবে, যে পরিমাণ হিট বেরোবে সেই হিটটাকে কালেকশন করলে যে এনার্জিটা পাওয়া যাবে সেই এনার্জিটা এটা। ক্লিয়ার? মোটামুটি একটা আইডিয়া হলো এনার্জি সম্পর্কে। যদি আইডিয়া হয় তো ভালো, যদি না হয় আমি আর একটু বেটার আইডিয়া বলি। এখানে যে হিটটা পাওয়া গেল বা যে এনার্জিটা পাওয়া গেল তার 70% এনার্জি কাজে লেগেছিল হিরোশিমা নামক শহরটা ধ্বংসের জন্য। মাত্র জাপানে 1945 সালে 6 আগস্ট যে পারমাণবিক বোমটা পড়েছিল, সেই পারমাণবিক বোমে ইউরেনিয়াম পরমাণুর যতটুকু অংশ এনার্জিতে কনভার্ট হয় সেটা মাত্র 0.7 গ্রাম। তথ্যটা গুগল থেকে প্রাপ্ত। ঠিক আছে? তাহলে 0.7 গ্রাম মাস যদি এনার্জিতে কনভার্ট হয়, তাহলে এই এনার্জি বা এই এনার্জিটার 70% এনার্জি হলো, এবং সেটা হিরোশিমা শহরটাকে ধ্বংস করেছিল। এবার এনার্জি সম্পর্কে একটা আইডিয়া আসলো, ব্যাপক আইডিয়া আসলো। এবার ভাব তোরা হিরোশিমা শহরটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিস, এরকম ভাব। মানে আসলো, বোমটা পড়লো, নিচে পড়লো, জাস্ট মাটির কিছুটা উপরে ব্লাস্ট হলো, সঙ্গে সঙ্গে মাশরুম ক্লাউডটা তৈরি হলো। আশেপাশে 4 কিলোমিটার এলাকার যে রেডিয়াস, সেই রেডিয়াসে টোটাল ভ্যানিশ হয়ে গেল, এবং গোটা হিরোশিমা শহরটা নিমেষের মধ্যে ডিস্ট্রয় হয়ে গেল। একটা হিউজ এনার্জি ছড়িয়ে গেল চারদিকে। ঠিক আছে? টাইম লুপে ব্যাপারটাকে রিভার্স কর, মানে উল্টাটা ভাব। এবার ওই ব্যাপারটাকে নিয়ে এক জায়গায় নিয়ে কন্ডেন্স কর, ধীরে 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 কন্ডেন্স করতে 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 যেটা পেলি সেটা 0.7 গ্রাম। অত বড় বোমা না, মাত্র ওই এনার্জিটাকে যদি আমি কন্ডেন্স করি, ওই এনার্জিটার মানে যে এনার্জিটা রিলিজ হলো, অনলি সেই এনার্জিটাকে নিয়ে যদি ভাবি, তাহলে সেই এনার্জিটা কন্ডেন্স হয়ে কি তৈরি হবে? মাত্র 0.7 গ্রাম পাওয়া যাবে। ঠিক? তাহলে সেটা 1 গ্রামও না কিন্তু। তাহলে 1 গ্রাম মাস এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেই কথাটার মানে কি? অ্যাকচুয়াল মানেটা কি? আদৌ কি 1 গ্রাম মাস এনার্জিতে কনভার্ট হওয়া মানে বোঝায় এই ইকুয়েশনটা? মানে মাস টু এনার্জি কনভার্সন বোঝায় কি ইকুয়েশনটা? ইকুয়েশনটা অ্যাকচুয়াল মানে কিন্তু সেটা নয়। ইকুয়েশনটার অ্যাকচুয়াল মানে m ইকুয়াল টু E/c²। মানে বলা যেতে পারে এই অ্যামাউন্ট অফ এনার্জি একটা বিন্দুতে ঘনীভূত হয়ে জন্ম নিয়েছে 1 গ্রাম ভর। মাস ইজ এ কনডেন্সড ভার্সন অফ এনার্জি। এখনো ফিলিংসটা ঠিকঠাক আসেনি, কারণ মাস টু এনার্জি কনভার্সন বলতে আমরা আমাদের মাথায় যেটা নর্মাল ধারণা আছে সেটা হলো কি, কোনো কিছু পুরালেই তো আমরা এনার্জি পাই। তো আমরা ভর থেকে শক্তির রূপান্তর বলতে পুরানো শক্তিটা নিয়ে ভাবি। তো আগে এই জায়গাটা ক্লিয়ার করি, পুরানোর সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই যে সেটার।
আমরা যখন কোনো একটা কাঠের টুকরোকে পুড়াই, সেই কাঠের উপাদান কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, মেনলি অর্গানিক মলিকুল না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর কি থাকবে? নাইট্রোজেন থাকতে পারে, আর এক্সট্রা আর কি যা সব মানে জীবদেহের গঠনের জন্য যা 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 দরকার সেগুলো থাকবে। যখন আমরা সেটাকে পুড়াচ্ছি কি হচ্ছে? CO2 বেরিয়ে গেল, ওয়াটার হয়ে বেরিয়ে গেল, বাকি ছাই পড়ে থাকলো। তো যে তাপটা উৎপন্ন হলো কাঠ পুড়ালে সেটা কোথা থেকে আসলো? তাহলে মাঝখানে যে মলিকুলগুলো তৈরি হয়েছিল, মলিকুল তৈরি হওয়ার জন্য যে বন্ডগুলো ছিল, সেই বন্ডগুলোর মধ্যে এনার্জিটা স্টোর ছিল। রাসায়নিক শক্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো বন্ড এনার্জি। তাহলে কোনো কিছু পুড়ালে অ্যাকচুয়ালি সেই বন্ড ভেঙে যাচ্ছে, বন্ড ভেঙে গিয়ে সেই বন্ড এনার্জিটা হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। কখনোই কিন্তু পুরানোর সময় মাস এনার্জিতে কনভার্ট হয় না। সুতরাং এটা মানে আমরা যখন একটা ভরকে শক্তিতে রূপান্তরের কথা ভাবি, মাথায় এটা একটা ধারণা চলে আসে যে আমরা তো পুড়িয়ে দিলেই হয়, তাহলে পুরানোটাই বোধহয় সেটা। না, পুরানোটা কিন্তু সেটা নয়। পুরানোটা কি? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির রূপান্তর, মানে কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি, মানে কি মলিকুলার বন্ড এনার্জি থেকে হিট এনার্জি কনভার্সন। ক্লিয়ার? আচ্ছা, আমি এই ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করি। তাহলে এটা কিন্তু তার মানে বন্ড এনার্জির ব্রেকিং নয়। তাহলে 1 গ্রাম ভর বলতে আমরা কি বুঝি? খুব সহজে যদি বুঝতে হয়, 1 গ্রাম ভর বলতে আমরা যদি হাইড্রোজেন নিয়ে ভাবি, তাহলে 1/2 মোল হাইড্রোজেন অণু, তাই না? অ্যাপ্রক্সিমেটলি 1.008 না ধরলে 1 ধরলে 1/2 মোল হাইড্রোজেন অণু বা 1 মোল হাইড্রোজেন পরমাণু, তাই তো? তাহলে 1 গ্রাম ভর বলতে 1 মোল হাইড্রোজেন পরমাণু, বা 1 গ্রাম ভর বলতে বোঝাবে 6.023 ইন্টু 10⁻23T প্রোটন ও প্লাস 6.023 ইন্টু 10⁻23T ইলেকট্রন এর কম্বিনেশন, তাই না? মানে মোল সংখ্যক ইলেকট্রন আর মোল সংখ্যক প্রোটন মিলিতভাবে আমার 1 গ্রাম ভর তৈরি করছে। সবচেয়ে সহজ হিসাব এটা, নাকি? আর সহজে ভাবা যায়? এটা সবচেয়ে সহজ হিসাব হলো। এবার এই ভরটা যখন কনভার্ট হচ্ছে এনার্জিতে, তখন এটা ভাবতে হবে এতগুলো প্রোটন টোটাল ডিসঅ্যাপিয়ার করে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল, নাই হয়ে গেল, টোটাল নাই। আর এতগুলো ইলেকট্রন টোটালি ডিসঅ্যাপিয়ার করে গেল, মানে নাই হয়ে গেল, মানে জিরো, মানে ওখানে ভরের কোনো অস্তিত্ব থাকবে না। যদি এরকম করতে পারি, প্রোটন পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল, ইলেকট্রন পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল, যদি সেটা করতে পারি, তখন সেটা হবে এই অ্যামাউন্ট অফ এনার্জি, যেটা এই মুহূর্তে করা খুব কঠিন, সম্ভবই না করা হয়েছে নিউক্লিয়ার বোমে যখন ফেলেছিল তখন, এবং যার ফলে ডিস্ট্রয় হয়েছে হিরোশিমা বা নাগাসাকি। ঠিক আছে? বরং উল্টা কথাটা বলাটা বেটার। উল্টা কথাটা কি? তাহলে আমাদের কাছে যে 1 গ্রাম ভর আছে, সেই 1 গ্রাম ভর তার মানে এই শক্তিটারই একটা কনডেন্সড ভার্সন। তাহলে এবার ভেবে দেখ, 1 গ্রাম ভর যদি এই পরিমাণ, এই হিউজ অ্যামাউন্ট অফ শক্তির কনডেন্সড ভার্সন হয়, তাহলে 1 কেজি ভরে কি পরিমাণ শক্তি কনডেন্সড হয়ে আছে? তাহলে 1 কেজি ভর গঠনে কি হিউজ অ্যামাউন্টের শক্তি কনডেন্সড হয়ে আছে। তাহলে আমাদের বডি তৈরিতে, মানে আমাদের বডি যেটা, এখানে তো একটা মাস আছে, তাহলে এই মাস ফরমেশনে
কি হিউজ অ্যামাউন্ট অফ শক্তি, মানে আমরা নিজেরা কতটা শক্তির অধিকারী। মানে আমরা যদি টোটালি এনার্জিতে কনভার্ট হতে পারতাম তাহলে গোটা পৃথিবী হয়তো ডিস্ট্রয় হয়ে যেত। যেকোনো একজন হয়তো এক্স্যাক্টলি। যেকোনো একজন, কারণ অ্যাটলিস্ট 4 গ্রাম থেকে 10 গ্রামের মধ্যে তো ভর হবে, মিনিমাম 4 গ্রাম। 40 ধরে দিলাম আমি, বড় মানুষ পুরো। গ্রাম না রে, কেজি। ওটা কেজি হয়ে যাবে। হ্যাঁ, মাছটা তো 4 গ্রাম হবে। সরি, 4 কেজি। এবার আরেকটু বড় জায়গায় আসি। এবার ভাব তাহলে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। এই ভরটা ফরমেশনে কি পরিমাণে এনার্জি লেগেছে? ঢোক এবার ফিলিংসে ধীরে ধীরে। হ্যাঁ, আচ্ছা, পৃথিবী তো খুব ক্ষুদ্র একটা জায়গা। এবার চলে আয় পৃথিবীর জায়গায়, এটা আর্থ। চলে আয় সূর্য, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। হ্যাঁ, সূর্যের মাস কত? সোলার মাস হিসাব কর। হিসাব করতে হবে না, নেটে অ্যাভেলেবেল, দেখে বলে দিচ্ছি। মাস অফ সান, যাকে সোলার মাস বলে। না না, ওটা তো সাইজ 13 লক্ষ গুণ বড়। 1.98989, মানে প্রায় 2, প্রায় 2 ধরে নিচ্ছি। তাই 2 × 10⁻30 কেজি। তাহলে এটা হলো সূর্যের মাস। তাহলে সূর্য তৈরি করতে কত অ্যামাউন্ট অফ এনার্জি, মানে সূর্য তৈরি করতে বলতে এটা বলছি যে এই মাসটা কি পরিমাণ এনার্জির কনডেন্সড ভার্সন, সেটা ভাব। কেন বলছি? আগে সব এনার্জি ফর্মেই ছিল। বিগ ব্যাং এর শুরুতে, বিগ ব্যাং এর টাইমে সব এনার্জি ফর্মেই ছিল। সেই এনার্জি থেকেই মাসগুলো ফর্ম হয়েছে, তখন মাস ফর্মেশন হয়েছে। তা তখন কি পরিমাণ এনার্জি কনভার্ট হয়ে এই মাসটা হয়েছে সেটা বলছি। এবার চলে আসি মাস অফ গ্যালাক্সি। মাস অফ গ্যালাক্সি ইন কেজি। Milky Way galaxy has a mass of 1.5 trillion of sun. ট্রিলিয়ন মানে 10⁻⁴ কত? 9 সম্ভবত। 1000 কোটি, 100 কোটিতে 1 বিলিয়ন, মানে 10⁻⁹। হ্যাঁ, 9-এ তাহলে বিলিয়ন, ট্রিলিয়ন মানে আরো 9, 12। তাহলে 2 × 10⁻42 কেজি একটা গ্যালাক্সির মাস। এরকম কয়েক কোটি গ্যালাক্সি আছে। তাহলে যদি মাস অফ অবজারভেবল ইউনিভার্স লিখি, সেই কয়েক কোটি গ্যালাক্সি মিলিয়ে অবজারভেবল ইউনিভার্সের মাস কত? সব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয়। মাস অফ অবজারভেবল ইউনিভার্স 10⁻53 কেজি। ওয়ান 1.5 × 10⁻53 কেজি, মানে আমাদের কাছে যে ভিজিবল ইউনিভার্সটা আছে 1.5 × 10⁻53 কেজি। তাহলে বিগ ব্যাং এর টাইমে যে এনার্জিটা বেরিয়েছে সেই এনার্জিটা কত ছিল, যার সাহায্যে মানে যে এনার্জিটা কনভার্ট মানে কম্প্রেসড হয়ে এই মাসটা তৈরি হয়েছে। আচ্ছা, এনার্জি কম্প্রেসড হয়েছে কিভাবে? মনে করো একটা জিনিস আমি পড়িয়েছিলাম, এনার্জি থেকে ইলেকট্রন আর পজিট্রনের পেয়ার সৃষ্টি। তখন বলেছিলাম এটা চার্জের জন্ম।
অ্যাজ ওয়েল অ্যাজ মাসেরও তো জন্ম, মাসের জন্ম নয়? এইটা ছিল কি? এটা ছিল এনার্জি, এইটা কি? চার্জ প্লাস মাস, মাসেরও জন্ম হচ্ছে। এই এনার্জি থেকে মাসের জন্ম হলো। মানে বিগ ব্যাং এর পরে যখন ঘটনাটাগুলো ঘটছিল তখন একসঙ্গে এরকম কটা কণার জন্ম হয়েছিল। তখন এরকম যে কণাগুলো জন্ম হয়েছিল তাদের ইলেকট্রন, মিউন, টাউন, ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো, টাউন নিউট্রিনো, টপ, বটম, আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, এই 6 রকম, এই 12 রকমের কণা, প্রত্যেকটা কণা তার অ্যান্টি পার্টিকেলের সঙ্গে জন্মেছিল। এই ইলেকট্রনের যেমন পজিট্রন, তারপর নিউট্রিনের যেমন অ্যান্টি নিউট্রিনো, সেরকম। তো এরা সিঙ্গেল থেকে যায়, কিন্তু এদের কম্বিনেশন হয়। যেমন দুটো আপ একটা ডাউন মিলিয়ে তৈরি হলো প্রোটন, পরবর্তীকালে একটা আপ দুটো ডাউন মিলিয়ে পরবর্তীকালে তৈরি হলো নিউট্রন। ঠিক আছে, এভাবে ফর্মগুলো হচ্ছে। কিন্তু শুরু হয়েছিল কি দিয়ে? এনার্জি থেকে। ওই পেয়ার প্রোডাকশন বলে ব্যাপারটাকে। পেয়ার প্রোডাকশন মেথডে প্রথম এনার্জি থেকে মাসে কনভার্সন হয়। তাহলে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার ইকুয়েশনটা অ্যাকচুয়াল ইকুয়েশন নয়। অ্যাকচুয়াল ইকুয়েশন হলো এম ইকুয়াল টু ই বাই সি স্কোয়ার। মানে কি পরিমাণ এনার্জি কনভার্ট হচ্ছে বাই সি স্কোয়ার দিয়ে ভাগ করে দে, ভাগ করে দিলে পাওয়া যাবে একটা মাস। সেই মাসটা কি? সেই মাসটা হলো ইলেকট্রনের মাস। যেমন একটা সিম্পল উদাহরণ বলি, ফোটন যখন কনভার্ট হলো, মানে এনার্জি যখন কনভার্ট হলো একটা ইলেকট্রন আর একটা পজিট্রনে, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু 0.511 এমইভি, এই এনার্জিটা কনভার্ট হয়ে এই ইলেকট্রন পজিট্রন পেয়ারটা তৈরি করেছে। এবং দুজনে ইকুয়াল মাসে কনভার্ট হয়েছে। এবং যখন এখানে হয়ে গেছে তখন আর এনার্জি ফর্মে নাই, তখন তাকে আমরা মাস হিসেবে দেখছি 9.11 ইন্টু 10⁻³ কেজি। কিন্তু যখন ওটা ওই ফর্মে ছিল তখন এনার্জি ফর্মে ছিল। ফেরত যাবে, আবার ফেরত যাবে কবে বলতো? বিগ ব্যাং চলছে, মানে ইউনিভার্সের এক্সপানশন চলছে। যখন ইউনিভার্সটা আবার সংকুচিত হতে শুরু করবে, তখন যখন আবার ওই জায়গাটায় ফিরে যাবে, তখন সমস্ত মাস আবার এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, দিয়ে সব কিছু আবার একটা বিন্দুতে পৌঁছে যাবে। তখন বিগ ক্রাঞ্চ হবে। তখন বিগ ক্রাঞ্চ হবে মানে আমাদের ইউনিভার্সে ডিস্ট্রয় হবে, আবার বিগ ব্যাং হবে, নতুন একটা ইউনিভার্সের জন্ম হবে। এটা একটা অনগোয়িং প্রসেস চলছে। কোনো ইনফরমেশন নেই, কারণ একটা ইউনিভার্সের ইনফরমেশন পরে ইউনিভার্সে যাবে না। কি করে যাবে? মানে শুধুমাত্র এই এনার্জি, তাই না? হ্যাঁ, ওটা দেখতে ভালো লাগে ওই জন্য এরকম। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, ওটা শুনলে আরো অবাক হবি। আমি একটা টার্ম ইউজ করেছিলাম, অবজারভেবল ইউনিভার্স, তাই না? অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে যে এনার্জির কথাগুলো শুনলাম, যে 1.5 ইন্টু 10⁻53 কেজি, যেটাকে আমরা অবজারভেবল ইউনিভার্স বললাম, সেটা আমাদের টোটাল ইউনিভার্সের কত পার্সেন্ট বলতে পারবি? মাত্র 4.9%। মানে আমরা যদি আমাদের টোটাল বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে ভাবি, সেটা যদি 100% হয়, তার 4.9% এই ভর দিয়ে গঠিত। যে ভরকে আমরা ভর হিসেবে চিনি, এই যে যত কয়েক কোটি গ্যালাক্সি ট্যালাক্সি যা যা আছে, ইচ অ্যান্ড এভরিথিং যা আছে, সব এই 4.9%-এর মধ্যে সীমাবদ্ধ। বাকিগুলো আমরা দেখতে পাই না, কিন্তু ম্যাথমেটিক্যালি প্রত্যেকের অস্তিত্ব
আছে, এবং ম্যাথমেটিক্যালি আছে মানে তো ফিজিক্যালি তো অবশ্যই থাকবে, এবং বিভিন্ন রিসার্চ সেন্টারে সেগুলো নিয়ে রিসার্চও হয়। বাকি আছে কি, ডার্ক ম্যাটার, ডার্ক ম্যাটার আছে কত পার্সেন্ট, 26.8%, আর আছে ডার্ক এনার্জি, ডার্ক এনার্জি কত পার্সেন্ট আছে, ডার্ক এনার্জি আছে 68.3%, টোটাল 100%। তাহলে ভেবে দেখ, বিগ ব্যাংয়ের টাইমে যে এনার্জি রিলিজ হয়ে যেখান থেকে এই মাস কনভার্সন হলো, আমরা শুধু এইটুকু নিয়ে ভাবলাম, কিন্তু আসলে তো টোটালটা। তাহলে ভাব কি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়েছিল বিগ ব্যাংয়ের টাইমে, যেটা একটা সামান্য অংশ থেকে মাত্র 5% কনভার্ট হয়েছে মাসে, মানে ওই এনার্জির মাত্র 5% কনভার্ট হয়েছে মাসে। সেই কনভার্টেড মাসের একটা দানাও বা একটা বিন্দু বা কোনো পার্সেন্টেজের মধ্যেই পড়ে না আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, পড়ে না, কারণ কয়েক কোটি নক্ষত্রে মানে কয়েক কোটি গ্যালাক্সির একটা অংশ আমরা, এবং সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির কোনো পার্সেন্টেজের মধ্যেই পড়ে না আমাদের সান, ঠিক আছে, এবং সেই সোলার সিস্টেম, এবং সেই সোলার সিস্টেমের কোনো পার্সেন্টেজের মধ্যেই পড়ে না পৃথিবী কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ি না আমরা, ঠিক আছে, জানো এখন দরকার। হ্যাঁ, এগুলো এখন রিসার্চের টপিক। এই টোটাল বিষয়টা কসমোলজির পার্ট, মানে অ্যাস্ট্রোফিজিক্সের যে তিনটা ব্রাঞ্চ, একটা অ্যাস্ট্রোনমি, একটা অ্যাস্ট্রোফিজিক্স, একটা হলো কসমোলজি। কসমোলজিতে বার্থ অফ ইউনিভার্স নিয়ে পড়ানো হয়, এটা বার্থ অফ ইউনিভার্সের অংশ। আর বার্থ অফ ইউনিভার্স জানা উচিত প্রত্যেকেরই, কারণ ওটা যদি জানিস তাহলে সব এই আমাদের যেগুলো অণু পরমাণু যা আছে, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু সম্পর্কে জানতে পারবি। আর ওই হোয়াট ইজ চার্জ যে বলেছিলাম, সেখান থেকেই বলেছিলাম। হ্যাঁ, বোঝা গেল তো? মোদ্দা কথা যেটা বোঝানোর মূল উদ্দেশ্য ছিল যে সিগনিফিকেন্স অফ E = mc² বা মাস = E/c², সেটা ক্লিয়ার হয়েছে কি? তাহলে এটা যদি কখনো মাথায় আসে যে কিছু পরিমাণ এনার্জি মানে কিছু পরিমাণ ভর আছে, যেটা যদি শক্তিতে রূপান্তরিত হতো তাহলে কত পরিমাণ শক্তি তৈরি হতো, এই ফিলিংসটা আনাটাই ভুল না। এটা মানে বাস্তবে এরকম করা সম্ভব না, মানে যদি করতে হয় তাহলে একটা ডিস্ট্রাকশন হবে। হলো, বুঝলি? ছুটি।